সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুন নাহার মুনমুন, আপনাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের একটি ক্লাসে আপনাদের সাথে একত্রিত হয়েছি। আমাদের আজকের বিষয় আচরণ এবং আচরণের বিকাশ, দ্বিতীয় অধ্যায়ের আবেগীয় বিকাশ সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসের শিখন ফল প্রথমে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটি করার পরে আমরা আবেগীয় বিকাশের ধারা বর্ণনা করতে পারবো। আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ জানার মাধ্যমে নিজের এবং অপরের আচরণ ব্যাখ্যা করতে পারবো। গত ক্লাসে আপনাদের একটি ছোট কাজ দিয়েছিলাম, সেটি হচ্ছে যে শেষে আচরণের উপরে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আহ পরিবেশের যে প্রভাবগুলো আছে তার আগে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের মানব আচরণের ক্ষেত্রে বংশগতি কিভাবে প্রভাব বিস্তার করে, এটা নিয়ে বেশ কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম। এরপরে পরিবেশের দুটো বিষয়, একটি হচ্ছে জন্মের পূর্ববর্তীতে পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করে এবং জন্মের পরবর্তীতে পরিবেশ কিভাবে প্রভাব বিস্তার করে, এই দুটো জায়গা নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। কিন্তু শেষে আমরা একটি ডিবেটে গিয়ে আটকে গিয়েছিলাম, সেটি হচ্ছে বা শেষ করিনি আমরা আলোচনাটা, সেটি হচ্ছে যে বংশগতি বা পরিবেশ কোনটি আসলে অধিক গুরুত্বপূর্ণ আমাদের আচরণ বিকাশের ক্ষেত্রে, বা আচরণের উপরে কোনটির প্রভাব বেশি। এটি আহ খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় এবং আমরা জানি যে এটি নিয়ে আমরা একেকজন একেক দিকে হয়তো অবস্থান করব। আবার কেউ কেউ হয়তো বা আপনারা কোনোটিকেই পুরোপুরি সমর্থন করতে পারবেন না, আবার কেউ কেউ হয়তো মাঝামাঝি সমর্থন করবেন দুটোকেই। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব। তো এই বিষয়ে আসলে অনেক গবেষণা করা হয়েছে। গবেষণাগুলো করতে গিয়ে আহ, দেখা গেছে যে বংশগতি এবং পরিবেশ দুটির প্রভাবেই যখন আমরা গবেষণাগুলো পড়বো, আমাদের বইতে অনেকগুলো গবেষণা উল্লেখ করা আছে। আমি আপনাদের অনুরোধ রাখবো যে আমাদের সিলেবাস কভার করার স্বার্থে আমরা ক্লাসে যত কথা বলতাম বা যত সময় নিয়ে আপনাদের ক্লাসগুলো দিতে পারতাম, সেই সময়টা হয়তো এখন অনলাইন ক্লাসে দেওয়া সম্ভব হচ্ছে না। আহ, এবং সিলেবাস আপনাদেরকে কিন্তু নিজেরাও সচেষ্টভাবে পড়াশোনা করতে হবে। আমি একটা পুরো গবেষণাগুলো পড়ার পরে যে বিষয়গুলো এখানে আপনারা লক্ষ্য করবেন সে বিষয়টা তুলে এনেছি, যে এখানে বিভিন্ন ধরনের গবেষণা করে আসলে বংশগতি এবং পরিবেশের প্রভাবটা নিরূপণ করার চেষ্টা করা হয়েছে। যেমন অভিন্ন যমজদের নিয়ে গবেষণা করা হয়েছে বা যমজ গবেষণা করা হয়েছে। আমরা একটু পূর্বে দেখেছিলাম যে যমজ সন্তান দুই রকম হয়ে থাকে। একটি হচ্ছে যে যারা আহ একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন এবং যাদের মধ্যে মিল অনেক বেশি, তাদেরকে অভিন্ন যমজ বলা হয়। এবং যাদের মধ্যে মিল কম এবং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন বা ভিন্ন লিঙ্গেরও হতে পারে, আহ দ্বিডিম্বজ, এদেরকে ভিন্ন যমজ বলা হয়। এদেরকে নিয়ে গবেষণা করা হয়েছে। আবার দেখা গেছে যে এই বিষয়গুলোর প্রভাব দেখার জন্য পরিবারের সদস্যের মধ্যে বিভিন্ন মানসিক বিষয়গুলো, মানসিক আচরণ বা মানসিক প্রক্রিয়াগত বিষয়গুলোর তুলনামূলক সহসম্পর্ক গবেষণার মাধ্যমে উদ্ঘাটন করার চেষ্টা করে দেখা গেছে যে আসলে বংশগতির প্রভাব কতটা পড়ে বা পরিবেশের প্রভাবে কতটা পড়ে। আবার একই ধরনের পরিবেশ দিয়ে ভিন্ন ভিন্ন বংশগতি আহ হতে আগত মানব শিশু বা মানব সন্তানকে যখন একই সমান সুযোগ সুবিধা দিয়ে বেড়ে ওঠানো হয়, বা ভিন্ন ভিন্ন প্রাণীকে যখন একই সুযোগ সুবিধা দিয়ে বেড়ে ওঠানো হয়, সেই ক্ষেত্রে আসলে কতটা সামঞ্জস্য পাওয়া যায়। অর্থাৎ পরিবেশ যদি একই দেওয়া হয় সেক্ষেত্রে কতটা সামঞ্জস্য বা সহসম্পর্ক গবেষণা করে দেখা যায় যে কতটা সহসম্পর্ক পাওয়া যাচ্ছে। তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গবেষণার কথা কিন্তু আপনাদের বইতে উল্লেখ আছে।
খুবই ইন্টারেস্টিং কিছু গবেষণা আপনাদের বইতে উল্লেখ রয়েছে। যেমন আহ যমজ সন্তানদের নিয়ে অভিন্ন যমজ সন্তান যারা একই রকম দেখতে, যাদের মধ্যে অনেক বেশি মিল রয়েছে, বা তাদের মধ্যে তাদের নিয়ে গবেষণা করেছেন মার্কিন মনোবিজ্ঞানী নিউম্যান, হল, জিঙ্গার, ফ্রিম্যান। তো একটি পরীক্ষণে তারা পরিবেশের প্রভাব নিরূপণের জন্য ১৯ জোড়া বিভিন্ন যমজ নিয়ে গবেষণা করেছিলেন। এদের মধ্যে এক জোড়া অভিন্ন যমজ ছিল রিচার্ড এবং রেমন্ড। এই রিচার্ডকে ১ মাস বয়সে একজন দরিদ্র ট্রাক ড্রাইভার এবং রেমন্ডকে একজন ধনী ব্যক্তির কাছে দত্তক দেওয়া হয়েছিল। এবং রিচার্ড খুব নিম্নতর পরিবেশে বড় হয়, কিন্তু রেমন্ড খুব উচ্চ পরিবেশে বা ধ ভালো বিদ্যালয়ে পড়াশোনা করে, ভালো পরিবেশ লাভ করে, ভালো সেবা লাভ করে। পরবর্তীতে তাদের ১০ বছর বয়সে আ পরীক্ষা করে দেখা যায় যে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে লালিত-পালিত হলেও তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্যসমূহের মধ্যে অনেক বেশি মিল রয়েছে। তাহলে এর দ্বারা কিন্তু প্রমাণিত হয় যে বংশগতির প্রভাব রয়েছে। পরিবেশের থেকেও বংশগতি বেশি কিন্তু এখানে গুরুত্ব রাখলো। এই ধরনের অনেক গবেষণা আপনাদের বইতে আপনারা উল্লেখ দেখতে পাবেন। আবার বাউচার্ড অ্যান্ড ম্যাকগুই ১৯৮১ সালে একটি গবেষণায় গাণিতিক সহসম্পর্কের তুলনা করে আহ, যে দেখতে পান যে অভিন্ন যমজ দের মধ্যে মিলের পরিমাণ 0.86, যেখানে পিতামাতা এবং শিশুর মধ্যে একই ধরনের বৈশিষ্ট্যের সম্পর্কে মিলের পরিমাণ 0.56 এবং ভাই বোনদের মধ্যে 0.53, আর চাচাতো, খালাতো, মামাতো ভাই বোনদের ক্ষেত্রে 0.15। এই ধরনের গবেষণায় তারা রক্ত সম্পর্কে বিভিন্ন জনের মধ্যে বুদ্ধির সাদৃশ্য দেখেছিলেন। অর্থাৎ বোঝা যায় যে বংশগতির মাধ্যমে কিন্তু বুদ্ধি অর্জিত হয়। আহ পালিত সন্তানদের ক্ষেত্রে গবেষণা করা হয়েছে। এখানে আহ অনেকেই কিন্তু পালিত সন্তানদের ক্ষেত্রে বংশগতির চেয়ে পরিবেশের প্রভাব বেশি দেখেছেন। পরিবেশের প্রভাব এর ক্ষেত্রে কিংসলে ডেভিস ইসাবেলা নামের একটি শিশুর কথা উল্লেখ করেছেন। ইসাবেলা তার বোবা এবং আহ, বধির বাবা মায়ের সাথে দীর্ঘদিন একটি রুমে আবদ্ধ ছিল। ৬ বছর পর ইসাবেলাকে যখন এই একটি বদ্ধ রুম থেকে বের করে নিয়ে আসা হয়, তখন তার মধ্যে অনেক গুণাবলী ছিল না, মানবীয় গুণাবলী অনেক কিছু অনুপস্থিত ছিল। তারপর প্রশিক্ষণ দেওয়া হয় তাকে। প্রশিক্ষণ দেওয়ার ফলে ২ বছরেই সে ভালোভাবে কথা বলতে শিখে এবং তার বুদ্ধি আগের থেকে অনেক বেড়ে যায়। ১৪ বছর বয়সে ইসাবেলা ৬ষ্ঠ শ্রেণীতে পড়তো এবং স্বাভাবিক শিশুর মতো আচরণ করতে পারত। তাহলে দেখা যাচ্ছে যে পরিবেশ তার মধ্যে প্রভাব বিস্তার করেছে অনেক ভালোভাবে। এই জন্য দেখা যাচ্ছে যে অনুকূল পরিবেশ, খুব বুদ্ধিমতী একটা শিশু অনুকূল পরিবেশ না পেলে কিন্তু সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না। তো সার্বিকভাবে এই যে গবেষণাগুলো আমরা আলোচনা করলাম, আপনাদের বইতে আরো কিছু গবেষণা আছে, আপনারা একটু পড়লে আমি খুবই খুশি হব এবং আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি যে এই গবেষণাগুলো পড়লে। এখানে কিছু গবেষণায় আপনারা দেখবেন যে বংশগতির মাধ্যমে বুদ্ধি অর্জিত হয়। আবার কিছু গবেষণা দেখা যায় যে পরিবেশের কারণে কিন্তু পরিবর্তন হয় আচরণ। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে বংশগতি এবং পরিবেশ মানব জীবনের উপরে অসামান্য প্রভাব বিস্তার করে এবং এরা পরস্পর সম্পর্কযুক্ত। সত্যিকারের বিকাশের জন্য বংশগতি সূত্রে প্রাপ্ত সম্ভাবনাও দরকার, এবং সেই সম্ভাবনাকে বিকশিত করার জন্য উপযুক্ত পরিবেশও দরকার। তার মানে দুটোকেই অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই বিষয়গুলো আমরা যদি নিজেদের দিকে একটু লক্ষ্য করি, আমাদের আচরণের পিছনে আমার বংশগতি এবং পরিবেশ দুটি কতটা গুরুত্ব বা প্রভাব রেখেছে, তাহলে আমরা আরো ভালোভাবে অনুধাবন করতে পারবো। আহ অনুধাবন করা সম্ভব হবে।
এখন আমরা আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে আবেগীয় বিকাশ। আমরা এতক্ষণ পর্যন্ত গত ক্লাসের টপিকের শেষ অংশ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব যে আবেগীয় বিকাশ এই বিষয়টি নিয়ে। আবেগ কি আসলে? আমাদের আহ আবেগ কোন অংশটাকে আমরা বলতে পারি? আবেগ ছাড়া আসলে আমরা কেমন হতাম? আবেগ যদি না থাকতো তাহলে প্রাণী কেমন হতো? আবেগ বিষয়টা সাথে একটি বিষয় আপনারা একটু দেখেন যে বেগ শব্দটা জড়িত। বেগ মানে এক ধরনের গতি, এক ধরনের ফোর্স, এবং এই গতিটা আসলে কোনো বাহ্যিক গতি না। এই গতিটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ গতি। মানুষের বা প্রাণীর ভেতরে যখন একটা উত্তেজিত আলোড়িত অবস্থা তৈরি হয় এবং সেটার বহিঃপ্রকাশ ঘটে থাকে বিভিন্নভাবে, সেই বিষয়টাকে আবেগ বলে চিহ্নিত করা হয়। আহ আবেগের ক্ষেত্রে ৩টা মূল উপাদান রয়েছে। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ছবিটা একটু কেটে গেছে। এখানে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, অর্থাৎ কোনো বিষয় বা বস্তু সম্পর্কে যেই অভিজ্ঞতাটা, সরাসরি অভিজ্ঞতাটা আমরা অনুভব করি, সেটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স। এখানে ছবি দেওয়া হয়েছে, যেমন আমাদের প্রথম ছবিটা দেওয়া হয়েছে যে কনভোকেশনের পরের সময় আমরা যে হ্যাটটি পরিধান করে থাকি সেই হ্যাটটির ছবি দেওয়া হয়েছে। একটি অফিসিয়াল ব্যাগ বা একটি চাকুরি বোঝাচ্ছে এ ধরনের একটি ছবি দেওয়া হয়েছে। সম্পর্কের ছবি দেওয়া হয়েছে ইত্যাদি। তা আবেগ আমাদের যে বিষয়গুলোতে কাজ করে, আমরা যখন পরিবেশে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের মধ্যে আবেগ কাজ করে। তাহলে পরিস্থিতিগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। এখন আমরা যখন এই পরিস্থিতিগুলোর সম্মুখীন হই তখন আসলে কি ঘটে? অভিজ্ঞতাটা তো আমরা লাভ করলাম, কিন্তু আমাদের ভেতরে ভেতরে তখন একটি পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তন আমাদের শারীরবৃত্তীয় পরিবর্তন। তাহলে আবেগের অনুভূতির সাথে, আবেগের অভিজ্ঞতার সাথে শারীরিক পরিবর্তনও কিন্তু ঘটে। অনেক সময় একেক ধরনের আবেগের পরিবর্তনগুলো, শারীরিক পরিবর্তনগুলো একেক রকম। রাগের ক্ষেত্রে কি হয় একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, রাগের ক্ষেত্রে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়। রাগের ক্ষেত্রে আমাদের মাংসপেশি শক্ত হয়ে যায়। অনেকের চোখ বড় হয়ে যায়, চোখ ঠিকরে বের হয়ে আসতে চায়, মাথার তালু গরম হয়ে যায়, হাত পা মুষ্টিবদ্ধ হয়ে যায়। তো এই ধরনের রিয়াকশন হয়। আনন্দের ক্ষেত্রে কি হয়? যখন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ টিম আহ, খুব ভালো পারফর্ম করে, খেলায় জিতে যাই আমরা, তখন আমাদের কি অনুভূতি হয়? তখন খুবই মধুর সময়। কিন্তু এই আবেগে কিন্তু আবার কান্নার মতো পরিবর্তনও ঘটে। তো আমাদের সাকসেস, আমাদের ফেলিওর, আমাদের নতুন নতুন অভিজ্ঞতা, আমাদের ভিন্ন ভিন্ন আহ, আবেগ, ভিন্ন ভিন্ন ফিজিক্যাল রেসপন্স, ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটায়। এটা আমরা বুঝতে পারছি, এটা আবেগের সাথে জড়িত। এরপরে বিহেভিয়ারাল রেসপন্স, অর্থাৎ আবেগের সময় আমাদের একটি অভিজ্ঞতা লাভ হয় ওই বিষয় সম্পর্কিত, তার সাথে শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তন ঘটার ফলে আমাদের যে প্রতিক্রিয়াগুলো, সেই প্রতিক্রিয়াগুলো কিন্তু পার্থক্য হয়। তাহলে আচরণগত পরিবর্তনও ঘটে। আবেগের সাথে এই ৩টি বিষয় খুবই খুবই জড়িত। এখন কথা হচ্ছে যে আহ আবেগের ক্ষেত্রেও কিন্তু আবার লক্ষণীয় যে পরিবেশ এবং বংশগতি দুটোই কিন্তু আবেগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। মানুষ বংশগতি সূত্রে আবেগ অনুভব করার এবং প্রকাশের যে প্রবণতা লাভ করে, তা তার বয়স বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। সব সব রকম আবেগ অতি শৈশবে বা জন্মের পরপরই কিন্তু শিশুর মধ্যে থাকে না।
এটা পরিবেশের সাথে থেকে শিখে মানুষের আবেগের মধ্যেও কিন্তু ভিন্নতা আসে। তো এই যে আবেগের ক্রমবিকাশ, জন্মের সময় একরকম থাকে, বেড়ে ওঠার সময় ধীরে এটার পরিবর্তন ঘটতে থাকে। এই জায়গাগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। আর তার আগে আমরা আলোচনা করব যে মানুষের আবেগের বৈশিষ্ট্যগুলো কি, কি? আচ্ছা। আবেগের বৈশিষ্ট্যগুলো জানার আগে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এখানে। একটি ইমেজ, ইমো বলেন বোধহয় আপনারা। বিভিন্ন ধরনের আবেগের কয়েকটি ইমো আমরা দেখতে পাচ্ছি। তো ১ম এ আছে লাইক বা আমার পছন্দ, তারপরে আছে লাভ, তারপরে আছে খুবই আ অট্টহাসি, তারপরে আছে আ লজ্জা পাচ্ছে এরকম, ব্লাশ করছে এরকম একটি ছবি। তারপরে আছে যে খুব চমৎকৃত, বিস্মিত, এরপরে আছে দুঃখিত এবং রাগ বা অ্যাংরি। তো এই যে এগুলো বিভিন্ন ধরনের আবেগ, বিভিন্ন ধরনের আমরা এ ধরনের প্রত্যেকটা ছবির সাথেই বোধহয় আমরা নিজেদেরকে মিলাতে পারবো। এগুলোই আবেগ। আরো অনেক ধরনের আবেগ রয়েছে। আবেগ সরলও হতে পারে, জটিলও হতে পারে। ওই বিষয়ে আমরা আলোচনা করব না। আমরা আবেগের বিকাশের উপরে বেশি জোর দিব। ১ম এ আমরা আলোচনা করব যে আবেগের বৈশিষ্ট্যগুলো কি, কি? আমরা অলরেডি এখন বুঝতে পারছি যে আবেগ আসলে কি, কি? আবেগ বলতে কি বোঝায় মনোবিজ্ঞানের ভাষায়? এখন আমরা দেখব আবেগের বৈশিষ্ট্য কি? আবেগের ১ম যে বৈশিষ্ট্য রয়েছে আ সেটি হচ্ছে যে বড়দের আবেগ আর ছোটদের আবেগের মধ্যে পার্থক্য আছে। আমরা আবেগের বিকাশ নিয়ে যেহেতু কথা বলবো, তাহলে আবেগের শুরুটা কখন হয় সেই জায়গা থেকেই কিন্তু আমাদের আলোচনা শুরু হবে। এবং শৈশবকাল নিয়ে শৈশবকালের আবেগকে আমরা আলোচনা করব। তো শৈশবকালের আবেগের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে শিশুর আবেগ ক্ষণস্থায়ী হয়। অর্থাৎ ছোট শিশু যারা তাদের আবেগের নিয়ন্ত্রণ কম থাকে এবং আবেগ সৃষ্টি হবার অল্প সময়ের ব্যবধানে তা আবার কিন্তু কমে যেতে থাকে, অর্থাৎ প্রশমিত হতে থাকে। দেখবেন যে শিশুরা খুব দ্রুত এই হাসি এই কান্না, তাদের আবেগটা খুব দীর্ঘক্ষণ কিন্তু থাকে না এবং একটু বড় হওয়ার সাথে ধীরে তারা এই আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখে। আবার শৈশবের যে আবেগগুলো সেগুলো কিন্তু পরবর্তীতে অনেক কিছু কমপ্লিটলি তারা ভুলেও যায়। ২য় বৈশিষ্ট্য হচ্ছে শিশুর আবেগ পরিবর্তনশীল। ক্ষণিকের হাসি, ক্ষণিকের কান্না এগুলো দিয়ে এইজন্য শিশুকে খুব বোঝা মুশকিল হয়ে যায় যে কখন হাসবে এবং কখন কান্না করবে। শিশু শৈশবকালীন আবেগ তীব্রভাবে প্রকাশ পায়। অর্থাৎ যখন কান্না করছে তখন খুব জোরে কান্না করছে। আবার যখন হাসছে তখন খুব প্রাণ খুলে হাসছে। মাঝামাঝি কোনো ব্যাপার নেই। অর্থাৎ এদের আবেগ তীব্রতা অনেক বেশি। অল্পতেই রেগে যাচ্ছে বা রেগে গেলে সেটাকে দমন করতে পারছে না। আ শিশুদের আবেগ তীব্রভাবে প্রকাশ পায়। নিয়ন্ত্রণ করতে পারে না। হাত পা ছুড়ে অনেক সময় চিৎকার করে। আবেগের স্বরূপ ধরা পড়ে। শিশুর আবেগের আচরণ প্রকাশের ধারা থেকে তার আবেগের স্বরূপ ধরা পড়ে। ছোট শিশুরা যখন বড় হয় তখন তারা আবেগকে নিয়ন্ত্রণ করে। শিশুরা তাদের আনন্দ, ক্ষোভ, অশান্তি তার আচরণে প্রকাশ করে। আবেগের প্রতিক্রিয়ার মধ্যে ভিন্নতা রয়েছে।
একেক ধরনের আবেগের প্রতিক্রিয়া একেক বয়সে একেক রকম হয়। আবার একই বয়সের একাধিক শিশুর প্রতিক্রিয়া কিন্তু ভিন্ন ভিন্ন হয়। একই বিষয় দেখে কেউ হাসে, কেউ আবার ভয়ে কাঁদে, আবার কেউ পালিয়ে যায়, আবার কেউ লুকিয়ে থাকে। আবেগের প্রকাশের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। শৈশবের প্রথম দিকে শিশুরা দ্রুত তার চাহিদার পরিবর্তন চায়। পরবর্তীতে যখন বুঝতে পারে, তখন ধীরে ধীরে এই বিষয়গুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারে। ছেলেমেয়েরা নিজেদের আবেগ অন্যের সামনে যাতে প্রকাশ না পায় সেই বিষয়ে সচেষ্ট হয়। মানসিক দিক রয়েছে আবেগের। বয়স বাড়ার সাথে সাথে শিশুরা শারীরিক কারণের চেয়ে মানসিক কারণে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যায়। তারা নিজেদের বিশেষ ক্ষমতার অধিকারী বলে মনে করে, তাই পিতা-মাতা কোনো কাজে বিধিনিষেধ আরোপ করলে তারা সেটার প্রতিবাদ করতে চায়। এই গেল যে আবেগের বিকাশ, আহ আবেগের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, যে শিশুর আবেগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আবেগের ধরন নিয়ে আলোচনা করব। প্রথম শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু কান্না করে এবং এই কান্নার মাধ্যমে সে তার আবেগেরই কিন্তু বহিঃপ্রকাশ করে। আমরা একটু আগে আবেগের ধরনের মধ্যে কান্নার ছবি দেখেছিলাম। আতক অবস্থায় এই যে ছোট্ট শিশু একদম জন্ম পরবর্তী সময়ে যে কান্না করে, তার চাহিদা প্রকাশ করে, এটা তার আবেগেরও কিন্তু বহিঃপ্রকাশ। এই বয়স ভেদে ধীরে ধীরে বয়স ভেদে কিন্তু আবেগের এই বহিঃপ্রকাশে ভিন্নতা আসে। অলরেডি আমরা জেনেছি ৩ ধরনের আহ ক্রমবিকাশ আমরা আলোচনা করব বয়স ভেদে। প্রাক শৈশবকাল, শৈশবকাল এবং বয়ঃসন্ধিকালে আবেগের যে বহিঃপ্রকাশের ভিন্নতা সেটা কি কি হয়ে থাকে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব যে প্রাক শৈশবকালের আবেগ কিরকম হয়ে থাকে। প্রাক শৈশবকাল যে সময়টাকে বলা হয় সেটা হচ্ছে জন্ম পর থেকে ২ বছর পর্যন্ত বিকাশের পর্যায়কে প্রাক শৈশবকাল বলা হয়। প্রাক শৈশবকাল পর্যায়ে জন্মের ২য় সপ্তাহের পর থেকে পরবর্তী ২ বছরের মধ্যে শিশুর আচরণে পর-নির্ভরতা ধীরে ধীরে উল্লেখযোগ্যভাবে কমতে থাকে। প্রাক-শৈশবকালে আবেগের ২টি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। একটি হচ্ছে উদ্দীপকের তুলনায় আবেগময় প্রতিক্রিয়ার মাত্রা, বিশেষ করে ক্রোধ ও ভীতিমূলক আচরণগুলো প্রবল হয়। আবেগ তীব্র হলেও তা স্বল্পস্থায়ী হয়ে থাকে এবং শিশুর আবেগ ঘন ঘন পরিবর্তন হয়। দ্বিতীয়ত, প্রাক-শৈশবকালে শিশুর আবেগ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। একটু লক্ষ্য করি আমরা আবার কথাটা, যে এই সময়ে ২ বছর পর্যন্ত সময়ে শিশুর আবেগকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। এই সময়ে শিশুর যে আবেগগুলো দেখা যায় সেগুলো হচ্ছে রাগ, ভয়, কৌতূহল, ভালোবাসা, আনন্দ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আবেগগুলো দেখা যায় ২ বছরের মধ্যে, রাগ, শিশু এ সময় রাগ প্রদর্শন করে এবং এই রাগের সাথে কিন্তু মারামারির সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কগুলো তৈরি হওয়ার পিছনে কিন্তু পরিবেশগত উপাদানও বা বংশগতি উপাদানও রয়েছে। যেমন একটা শিশু যদি টেলিভিশনে কার্টুনে যা দেখে সেটা কিন্তু সে রিফ্লেক্ট করতে পারে। তার পরিবেশের মধ্যে যা দেখে তা রিফ্লেক্ট করতে পারে। শিশুরা অনুকরণ প্রিয় হয় এবং খুব দ্রুত তারা তার পারিপার্শ্বিক বিষয়গুলোকে অনুকরণ করে। ভয়, রাগের মতো ভয় একটা নিরানন্দময় অনুভূতি, আনন্দের না। যদি জোরে শব্দ হয় শিশু ভয় পায়, আঁতকে ওঠে। কোনো বিষয় উঠছে, কোনো বিষয় বা অপরিচিত বস্তু, সেখান থেকে তার শিশুর মধ্যে ভয় হয় এবং সে কান্না করে বা সরে যায়। পরিচিত মানুষের সান্নিধ্য পেতে চায়। ২ বছর এর পূর্ববর্তী অর্থাৎ প্রাক-শৈশবকালে শিশুর মধ্যে কৌতূহল দেখা যায়। নতুন, নতুন বিষয়ের প্রতি আকর্ষণ থাকে। ছোট, ছোট শিশুরা অল্পক্ষণ একটি খেলনার প্রতি নিবিষ্ট থাকে।
তাদের কাছে নির্দিষ্ট কোনো খেলনা বা নির্দিষ্ট ধরনের খেলনা দরকার নেই। বরঞ্চ নতুন, নতুন বিষয়গুলো তাদের কৌতূহলী করে তোলে সেটি পাওয়ার জন্য বা সেটি সম্পর্কে জানার জন্য। এবং সেটিকে বিভিন্নভাবে ঘুরিয়ে, শব্দ করে, বাড়ি দিয়ে ইত্যাদি ভাবে সে জানার আগ্রহ প্রকাশ করে, বোঝার চেষ্টা করে। শিশু আদর পেতে ভালোবাসে, ভালোবাসাকে তারা বুঝতে পারে আ এবং চাহিদা পূরণ এর সাথে ভালোবাসার সম্পর্ক থাকে। আনন্দ এই শিশুরা ৩ মাস বয়স থেকে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করতে সক্ষম হয়। একদম ছোট্ট শিশু জন্মের পরবর্তীতেই কিন্তু একা, একা হাসে বা সেটা কিন্তু পারিপার্শ্বিকতার সাথে সম্পর্ক রেখে না। কিন্তু ৩ মাসের পরবর্তীতে কিন্তু সে পরিবেশের সাথে বা অন্যদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করে হাসতে শিখে বা আনন্দ প্রকাশ করতে শিখে। সুরসুরি দিলে হাসে বা শব্দ করে কথা বললে হাসে। অনেক সময় মোবাইলে গান শুনেও কিন্তু শিশুরা আনন্দ পাচ্ছে বা আনন্দের অনুভূতি ব্যক্ত করছে। এরপরে আমরা আলোচনা করব যে শৈশবের আবেগগুলো কি, কি? শৈশবের আবেগ আবার ২ ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে শৈশবের ১ম পর্যায়ের আবেগ এবং শৈশবের শেষ পর্যায়ের আবেগ। শৈশবের ১ম পর্যায় বলতে সাধারণত মেয়েদের ১১ এবং ছেলেদের ১২ বছরের পূর্ব পর্যন্ত শিশু হিসেবে গণ্য করা হয়। শৈশবকালকে ২ টি পর্যায়ে ভাগ করা যায়। এই শৈশব বলতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের ১১ এবং মেয়েদের ১১ এবং ছেলেদের ১২ বছরের পূর্ব পর্যন্ত শিশু হিসেবে গণ্য করা হয়। শৈশবকালে কালকে ১ম পর্যায় এবং শেষ পর্যায় হিসেবে বলা হচ্ছে। ১ম পর্যায় বলতে ২ বছর থেকে ৬ বছর পর্যন্ত এবং শেষ পর্যায় বলতে ৬ বছর থেকে ১১ বা ১২ বছর পর্যন্ত স্থায়ী সময়কে আ শ শৈশবের ২য় পর্যায় বলা হচ্ছে। বা শেষ পর্যায়ে বলা হচ্ছে। শৈশবের ১ম পর্যায়ে আবেগ আ শিশুরা আ আবেগ এক্ষেত্রে এই সময় শিশুদের মধ্যে কি ঘটে? তারা নিজেদেরকে খুব বড় মনে করতে থাকে এবং যে কাজগুলো আ তারা যে সকল কাজ করতে পারে তা তাদের করতে দেওয়া হচ্ছে না এটা তারা মনে করে। বাধা দিলে বিধিনিষেধ আরোপ করে প্রতিবাদ করে এবং আবেগতাড়িত হয়ে ওঠে। শিশুদের শৈশবের ১ম পর্যায়ে শিশুদের মধ্যে যে সকল আবেগময় প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে রয়েছে রাগ, ভয়, কৌতূহল, ঈর্ষা, হিংসা, স্নেহ, আনন্দ, দুঃখ ইত্যাদি। এখানে একটু লক্ষণীয় যে শিশুরা তখন এই সময়ে অল্পতেই রেগে যায়। রেগে গেলে হাত পা ছোড়াছুড়ি করে, চিৎকার করে, লাফালাফি করে, আবার কেঁদেও ফেলে। এই সময় শিশুরা আ ভয় পায়। ভয়গুলো তাদের হচ্ছে নিজেরাই যেমন ভূতের গল্প শুনতে ভালোবাসে কিন্তু ভয়ও পায়। বীভৎস ছবি দেখলে বা ভীতিকর কিছু দেখলে তারা এড়িয়ে চলতে চায়, ভয় পায়। আ বিভিন্ন ইনসেক্ট বা পোকামাকড় দেখে ভয় পেতে পারে। কৌতূহলী থাকে এবং নিজের সম্পর্কে জানার কৌতূহলও তাদের মধ্যে থাকে। তার অঙ্গ সম্পর্কে, তার নিজের চেহারা সম্পর্কে, তার নিজের ব্যক্তিত্ব সম্পর্কে সে জানার জন্য কৌতূহলী থাকে। আবার এই সময় শিশুরা কিন্তু ঈর্ষায় ভোগে। খেলনা ভাগ করে নিতে চায় না। তাকে কেউ মন্দ বলে কিনা সেটা সে শোনার জন্য সজাগ থাকে। আবার হিংসাও হয়, আত্মকেন্দ্রিক হয়, নিজে পেতে চায়। আ নিজেদের কৃতিত্ব এগুলো আ তারা আ বেশি ফোকাস করতে চায় অন্যদের থেকে। স্নেহ পেতে চায়। তবে স্নেহ পাওয়ার ধরনটার মধ্যে প্রাক-শৈশবের থেকেই পরিবর্তন আসে। আ এরা নিজেদের পছন্দসই জিনিসপত্র পেলে খুবই আনন্দ পায়। হইচই আনন্দ এবং উচ্চস্বরে তাদের আনন্দগুলো প্রকাশ করে। দুঃখ পায় অনেক। দুঃখ পেলে সেগুলোকে প্রকাশ করতে পারে। এরা কান্নাকাটি করে, মুখ ভার করে বসে থাকে অনেক সময়, খাবার খেতে চায় না, একাকীও থাকতে চায়। শৈশবের শেষ পর্যায়ে লেট চাইল্ডহুড শৈশবের শেষ পর্যায়কে মূলত বাল্যকাল বা বয়হুড বলা হয়। এই বয়সটি ৬ থেকে ১১ বা বয়ঃসন্ধির পূর্ব পর্যন্ত বিস্তৃত। বাল্যকালে দেখা যায় যে শৈশবের
প্রথম পর্যায়ে আবেগের মতোই, তবে কিছুটা পরিপক্কতা লাভ করে এবং পরিবর্তন আসে। কিছুটা সংযম বা সংযতভাবে সেটা প্রকাশ করতে পারে। ছেলেদের চেয়ে মেয়েদের রাগ এবং কৌতূহলজনিত আচরণ বেশি সহজে প্রকাশ পায়। মেয়েরা সহজেই ভয় পায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, ছেলেদের থেকে বেশি স্নেহশীল আচরণ করে বলে মনে করা হয়। এখন আমরা শৈশব শেষে বয়ঃসন্ধিকালের আবেগ নিয়ে আলোচনা করব। আহ আবেগীয় বিকাশের ক্ষেত্রে এটি সর্বশেষ পর্যায়ে আমাদের আজকের আলোচনার। বয়ঃসন্ধির আবেগ হচ্ছে যে বয়ঃসন্ধিকাল আসলে বলা হয় একটি ব্রিজ। ব্রিজ হচ্ছে কিসের মধ্যে? আমাদের শৈশব এবং প্রাপ্তবয়স এর মধ্যকার ব্রিজটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালে নানা পরিবর্তন ঘটে। এটাকে ঝড়-ঝঞ্ঝার সময় বলা হয়। এই সময়ে যে পরিবর্তনগুলো সামাজিক, মানসিক এবং দৈহিকভাবে ঘটে থাকে, তার ফলে তাদেরকে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই চ্যালেঞ্জ নেয়া তাদের পক্ষে খুব কঠিন হয়ে যায়। এই যে চ্যালেঞ্জ নেয়া, এর মূল বিষয়টা কিন্তু আবেগীয় বিকাশকে কেন্দ্র করে ঘটে থাকে। মেয়েদের ক্ষেত্রে সাধারণত ১১ থেকে ১৩ এবং ছেলেদের ক্ষেত্রে ১২ থেকে ১৪ বছর বয়সকে বা অনেক জায়গায় ভিন্নতা দেখতে পাবেন আপনারা। এই সময়কে বলা হয় বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকালের যে আবেগীয় পরিবর্তন পরিলক্ষিত হয় তার মূল কারণ হলো অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোনের প্রভাব। বয়ঃসন্ধিকালে আবেগীয় পরিবর্তন পরিলক্ষিত হয় যে তার পিছনে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত গোনাডোট্রপিক হরমোন এর সক্রিয়তা বৃদ্ধি পাওয়া এবং যৌন গ্রন্থির কার্যক্রমের প্রভাব বিস্তার করা, এই দুটি বিষয় জড়িত। যৌন গ্রন্থির কর্মতৎপরতা বেড়ে যায়, ফলে যৌন পরিবর্তন শুরু হয়। ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন এবং মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন নামক যৌন হরমোন খরিত হয় এবং একটি ছেলে তার পুরুষসুলভ যেই বৈশিষ্ট্যগুলো সেগুলো লাভ করে এবং মেয়েরা নারীসুলভ বৈশিষ্ট্যগুলো লাভ করে। বয়ঃসন্ধিকালে আবেগের আধিক্য দেখা যায়। অতিরিক্ত অভিমান, অল্পতেই কেঁদে ফেলা, অল্পতেই রেগে যাওয়া, নিজেকে আইসোলেট করে ফেলা অর্থাৎ বিচ্ছিন্ন করে ফেলা, আ কোনো কাজে মনোনিবেশ করতে না পারা, একমত পোষণ না করা, প্রতিদ্বন্দ্বিতার মনোভাব হওয়া, একা, একা থাকার প্রবণতা, লাজুক হয়ে যাওয়া, দৃঢ় আত্মপ্রত্যয় তৈরি হওয়া ইত্যাদি ধরনের পরিবর্তনগুলো দেখা যায়। আ বয়ঃপ্রাপ্তির মাধ্যমে দৈহিক পরিপক্কতা অর্জনের ফলে ছেলেদের মানসিক চাপ সহ্য করার ক্ষমতা অর্জন হয় এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। একইভাবে মেয়েরাও আ দেখা যাচ্ছে যে মাসিক শুরু হওয়ার পরের থেকে ১ম বয়ঃসন্ধিতে আ পর ১ম দিকে বিষণ্ণতা, অস্থিরতা এবং কারো কথা না শোনার মনোভাব এসব প্রতিক্রিয়া দেখা যায়। পরে ধীরে, ধীরে এই বিষয়গুলোর সাথে তারা অ্যাডজাস্ট করতে পারে। তো এইভাবে দেখা যায় যে আবেগের বিকাশের ক্ষেত্রে আ এ বয়সের সাথে এর ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের বইতে আরো বিস্তারিতভাবে লেখা আছে। আমি আশা করব আপনারা আজকের ক্লাসটির পরে সবাই বইটি ভালোমতো পড়বেন। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসে অংশ নেওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। এই করোনা কালে যেহেতু এখন সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, সব সময় আপনারা সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন এবং পড়ালেখা করুন। যাতে আপনাদের মনোযোগ একটি আ ভালো দিকে আপনাদের ভবিষ্যৎ গঠনের দিকে নিবিষ্ট হয় এবং আপনারা এগিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি।